জুলাই থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য থাকলে বাজার সংকোচনমূলক নীতি তৈরি করা হয়েছে। তবু তারপরেও চলতি অর্থবছরে আমরা দেখেছি যে অর্থবছর শেষ হয়েছে ৯% বেশি মূল্যস্ফীতি নিয়ে, যা 10% প্রায় কাছাকাছি বাড়তি চাপ তৈরি করছে ভোক্তার উপরে। তবুও বাজারে তারল্য সংকট নেই, বা আসলে বাজারে সেই তারল্যের প্রবাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে মেয়াদ উত্তীর্ণ ঋণ অর্থনীতির উপরে সার্বিকভাবে একটি চাপ তৈরি করছে, এ নিয়ে আমরা আজ আলোচনা করব। এছাড়া আমরা চামড়ার বাজারে চামড়া সংগ্রহের মৌসুম শেষ হয়েছে, সেখানে কি পরিমাণ চামড়া সংগ্রহ হলো, লক্ষ্যমাত্রা অর্জন কতটা হলো, তা নিয়ে আলোচনা করব। সাথে থাকছে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর, বৌনি আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। আমরা আলোচনা করব এবছর যেই পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকে তারল্য রয়েছে তা নিয়ে। আমরা একটু দেখে নিতে চাই যে ব্যাংকগুলোতে তারল্যের পরিমাণ বেড়েছে। আমরা যদি দেখি যে ১,৭৬,০০০ কোটি টাকার মতো তারল্য রয়েছে দেশের বিভিন্ন ব্যাংকে, যেটি মার্চ মাসে ছিল ১,৬৭,০০০ কোটি টাকার মতো। অর্থাৎ ব্যাংকের যেই অতিরিক্ত তারল্য এটিকে বলা হচ্ছে, অর্থাৎ ব্যাংকের যেই ডিপোজিট রয়েছে তার বাইরে যেই তারল্য, এসএলআর-এর বাইরে যেই তারল্য রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য বা অব্যবহৃত তারল্য আমরা সহজ ভাষায় বলতে পারি, এটি হচ্ছে অব্যবহৃত তারল্য। অর্থাৎ বাজারে যে তারল্য ঘাটতি সেটি কিন্তু নেই, কারণ সংকোচনমূলক মুদ্রানীতির ফলে ব্যাংকগুলো জানেন যে সুদ হার বাড়িয়েছে বা সুদ হার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। এই বাজার ভিত্তিক সুদ হারের ফলে আমরা যেটাকে বলছি যে ক্রলিং পেগ পদ্ধতি, এই ক্রলিং পেগ পদ্ধতির ফলে দেখা যাচ্ছে যে ঋণের পরিমাণ কিছুটা হলেও কমে যায়, যার ফলে এই বাজারে ব্যাংক ঋণের সুদ হার বেড়ে যাওয়ায় তারল্যের ঘাটতিটা থাকে না, তখন সেই তারল্যটা থাকে। আবার নতুন করে টাকা ছাপানোর প্রয়োজনও পড়ে না, কারণ হচ্ছে যে এই যখন বাজারে যথেষ্ট পরিমাণ তারল্য রয়েছে, নতুন করে টাকা ছাপালে সেটি মূল্যস্ফীতি তৈরি করবে। অর্থাৎ মূল্যস্ফীতি তৈরি না করার জন্যই ব্যাংকের সুদ হার বাড়ানো হয়েছে, এবং সেখান থেকে আসলে তারল্য এখনো পর্যন্ত পর্যাপ্ত রাখা গেছে। আমরা একটু দেখে নিতে চাই যে মেয়াদ উত্তীর্ণ ঋণ, যেটি বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি বড় সংখ্যা তৈরি করছে। আমরা দেখছি যে মার্চ ২০২২-এ মেয়াদ উত্তীর্ণ ঋণের পরিমাণ ছিল ১,৮৮,০০০ কোটি টাকার মতো, মার্চ ২০২৩-এ সেটি ২,১৮,০০০ কোটি টাকার মতো, এবং ২০২৪-এ এসে সেটি ২.৫ লক্ষ কোটি টাকার মতো মেয়াদ উত্তীর্ণ ঋণ রয়েছে। এই যে মেয়াদ উত্তীর্ণ ঋণ যদি পুনরুত্তফসিল না করা হয়, তখন সেই ঋণটি খেলাপি ঋণে পরিণত হয়। অর্থাৎ এই যে মেয়াদ উত্তীর্ণ ঋণ বিপুল পরিমাণ ২.৫ লক্ষ কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ঋণ, এটি খেলাপি ঋণে পরিণত হতে পারে যদি সেগুলো পুনরুত্তফসিল না করা হয়। এখানে বলা হচ্ছে যে ব্যাংক খাতে একটি ব্যবস্থাপনার বিষয় রয়েছে, যে পুনরুত্তফসিল করার ক্ষেত্রে সেখানে কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে সেটিকে আরও জোরদার করা, সেখানে আরও খেয়াল দেওয়ার গুরুত্ব দিতে বলছেন অর্থনীতিবিদরা, যাতে করে এই যে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঋণ সেটি খেলাপি ঋণে পরিণত হয়ে না যায়। আমরা একটু দেখে নিই যে এই মেয়াদ উত্তীর্ণ ঋণগুলো আসলে কোন কোন খাতে রয়েছে, সেটি আমরা এবার একটু দেখে নিতে চাই। মেয়াদ উত্তীর্ণ ঋণ রয়েছে শিল্প খাতে ১,৬,২৪২ কোটি টাকার, বাণিজ্য খাতে রয়েছে ৭৭,০০০ কোটি টাকার, এবং কৃষি খাতে রয়েছে ১৮,০০০ কোটি টাকার। এছাড়া নির্মাণ খাতে ১৫,০০০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ঋণ রয়েছে। ভোক্তা ঋণ রয়েছে এর মধ্যে সবচেয়ে কম, ভোক্তা ঋণ রয়েছে মাত্র ৫,৫০০ কোটি টাকার মতো। তবে বলতে পারি যে শিল্প খাতে ব্যাপক পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঋণ রয়েছে। এমন ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনে থাকি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদনে যতটা না আসছে তো তার চেয়ে বেশি দেখিয়ে বিপুল পরিমাণে ঋণ নিয়ে নেয়, এবং পরবর্তীতে সেটি তারা ব্যাংকে পরিশোধ করে না, বরং তারা সেটিকে কোর্টে নিয়ে মিটমাট করে, এবং সেখান থেকে আসলে তারা বলছে যে সেখান থেকে তারা আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে পড়ে, এবং তাতে করে এই মেয়াদ উত্তীর্ণ ঋণ পরবর্তীতে খেলাপি ঋণে পরিণত হয়, সেই ঋণগুলো আর ব্যাংক ফিরে পায় না। অর্থাৎ সেখানে একটা গুরুত্ব রয়েছে এই মেয়াদ উত্তীর্ণ ঋণকে যাতে খেলাপি ঋণ না হয়ে যায়, সেখানে কিন্তু এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সকলকে। এবার আমি একটু আলোচনা করতে চাই যে এবছর এই চামড়া সংগ্রহের মৌসুম শেষ হচ্ছে, এই চামড়া সংগ্রহের মৌসুমে
কি পরিমাণ চামড়া সংগ্রহ করা হচ্ছে, ট্যানারি শিল্প মালিক যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা, এবং ব্যবসায়ীরা আসলে কিরকম দাম পেলেন, এই বিষয়ে আমরা কথা বলতে চাই। এ বিষয়ে আমাদের সাথে যুক্ত হবেন কুমিল্লা থেকে সহকর্মী মাসুদ আলম, আমরা তার সাথে যুক্ত হচ্ছে। মাসুদ, জানাবে যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কুমিল্লাতে কেমন ছিল, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা, কি পরিমাণে চামড়া সংগ্রহ হয়েছে এবং কি পরিমাণে চামড়া নষ্ট হওয়ার অবস্থায় চলে গেছে বা অপচয় কি ধরনের হচ্ছে, সেটাও একটু জানতে চাই। শাফিন, আসলে যে কুমিল্লা থেকে যে চামড়া সংগ্রহের কথা ছিল, চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2 লাখের বেশি, কিন্তু সেখানে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 2.5 লাখ পশুর চামড়া। এখানে যে দাম নিয়ে আসলে যারা এখানকার স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে তারা প্রত্যাশা অনুসারে চারা সংগ্রহ করেছেন, সে সঙ্গে দামের বিষয়ে এখনও তারা প্রত্যাশা রয়েছেন যে তারা একটা ভালো দাম পাবে। যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে তারা 6 থেকে 700 টাকা করে কিন্তু প্রতি পিস যে চামড়া সেটা তারা সংগ্রহ করেছেন। এখানে যে বাজার মূল্যটা বলবো যে 2.5 লাখ যে পশুর চামড়া যদি সরকারের যে মূল্য রয়েছে সে মূল্যে যদি তারা বিক্রি করেন তাহলে প্রায় 25 কোটি টাকার চামড়া বিক্রি করতে পারবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আড়তদার এবং ট্যানারের মালিকরা যোগাযোগ না করায় কিন্তু চামড়া ব্যবসায়ীরা যে প্রত্যাশা বিক্রয় সেটা কিন্তু এখন সংখ্যায় রূপান্তর হয়েছে। আমি রয়েছে কুমিল্লা নগরীর ঋষিপট্টিতে। এখানে এই যারা ব্যবসায়ী রয়েছেন তারা সারা বছরে কিন্তু চামড়া সংগ্রহ করেন, তবে কোরবানির ঈদে তারা পশুর চামড়াটা কিন্তু একটু বাড়তিভাবে ক্রয় করেন একটু মুনাফার প্রত্যাশায়। তারা প্রতি বছর এখানে যারা ঢাকার হেমায়েতপুরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা এসে কিংবা তাদের এই যে ব্যবসায়ীরা তারা তাদের নিজস্ব খরচে কিন্তু তারা চামড়া ঢাকায় পাঠান বিক্রয়ের উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে একটা ট্রাকও পর্যন্ত যে কুমিল্লা থেকে ঢাকায় যেতে পারেনি। এতে করে কিন্তু যেহেতু লোকসানের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারা বলছেন যে প্রতি পিস যে চামড়া তারা সংগ্রহ করেছেন 6 থেকে 700 টাকা দরে, সেটি তারা 1000 টাকা করে বিক্রি করতে পারলে তারা কিন্তু একটা মুনাফা পাবেন, এটাই তারা প্রত্যাশা করছেন। কুমিল্লা জেলা প্রশাসনের যে উদ্যোগ ছিল যে কাঁচা চামড়ার মধ্যে যারা লবণ ব্যবহারের পরে কিন্তু ঈদের 7 দিন পরে তারা চামড়াটা তারা কুমিল্লা থেকে ঢাকায় পাঠানোর যে উদ্যোগ নিয়েছে সেটাই কিন্তু মানছেন এখানকার ব্যবসায়ীরা। এদিকে যারা কওমি মাদ্রাসার যে সকল মাদ্রাসাগুলো রয়েছে তারাও কিন্তু চামড়া সংগ্রহ করেছেন, তারাও কিন্তু যে রক্তযুক্ত যে চামড়া প্রতি বছর তারা আপনার যে ঢাকায় পাঠিয়েছেন সেটা কিন্তু এবার সম্ভব হয়নি, যার কারণে লক্ষ্যমাত্রার থেকে কিন্তু অধিক চামড়া তারা সংগ্রহ করেছেন। যে পছন্দের যে বিষয়টি তারা যে এই যে 7-8 দিন হয়ে গেল সংগ্রহের পর নির্দিষ্ট সময়ের মধ্যে তারা চামড়া যদি বিক্রি না করতে পারেন তাদের চামড়ার যে ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো শাফিন, এ ছিল কুমিল্লা থেকে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাসুদ আলম যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, জানাচ্ছিলেন চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় এই মৌসুমে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হয়েছে এবং তার চেয়ে বেশি চামড়া সংগ্রহ হয়েছে, তবে তার সংরক্ষণে কিছুটা জটিলতা এখনও থেকে। দেখব সপ্তাহ শুরুতে পুঁজিবাজারের লেনদেনের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শুরুর দিন লেনদেন শুরু হয়েছে ইতিবাচকভাবে। আমরা বিস্তারিত দেখে নিই, যদিও লেনদেন টাকার অঙ্কে অনেকটাই কমে এসেছে। আজকের দিনে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে মোট 373 কোটি 63 লাখ টাকার। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে গেছে। 216টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়েছে, দাম বেড়েছে 113টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি দেখে নিই যে ডিএসইর সার্বিক সূচকের 1.84 পয়েন্টের উত্থান হয়েছে এখনো পর্যন্ত। প্রধান সূচক দাঁড়িয়ে আছে 5245.97 পয়েন্টে। এছাড়া ডিএস 30 সূচক অর্থাৎ ভালো ভিত্তির 30টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত যে সূচকটি রয়েছে সেখানে একটু বিপরীত ধারা দেখা যাচ্ছে। সেখানে 1.34 পয়েন্টের পতন হয়েছে এবং ডিএস 30 সূচক দাঁড়িয়েছে 1874.12 পয়েন্টে। তবে সরিয়া সূচকের উত্থানও দেখা যাচ্ছে এখন পর্যন্ত 1146.31 পয়েন্টের দাঁড়িয়ে আছে ডিএস সরিয়া সূচক। এবার আমরা দেখে নিতে চাই চলতি সপ্তাহে পুঁজিবাজারে যেসব প্রতিষ্ঠান পর্ষদ সভা ঘোষণা করেছে যেখান থেকে আসতে পারে লভ্যাংশ। পর্ষদ সভার
তালিকা দেখে নেব। ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড 24 জুন পর্ষদ সভা ঘোষণা করেছে আগামীকাল। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি 26 জুন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 26 জুন, এছাড়া ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড 27 জুন এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 29 জুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঈদের টানা 8 দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। ভারত থেকে আমদানি হচ্ছে কাঁচামরিচ, জিরা, আদা সহ নানা পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে ঈদের ছুটি শেষে প্রথম দিন থেকে কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি চলছে? শাপেন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঈদের টানা 8 দিনের ছুটি শেষে গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রমের ফলে বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের মধ্যেও একটা ব্যস্ততা আমরা লক্ষ্য করেছি। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে প্রথম দিন আশানুরূপ আমদানি হয়নি বন্দর দিয়ে, মাত্র 38 ট্রাকে বেশ কয়েকটি পণ্য আমদানি হয়েছে। তবে রপ্তানির হিসেব যদি আমি আপনাকে বলি যে রপ্তানি একটি ট্রাকও রপ্তানি কোনো পণ্য হয়নি এই বন্দর দিয়ে। আমি এই আপনাকে একটু জানিয়ে রাখি যে 38 ট্রাক পণ্য আমদানি হয়েছে, এর মধ্যে 6 ট্রাক কাঁচামরিচ রয়েছে, 1 ট্রাক জিরা এবং বেশ কিছু আদা এবং গমের ভুসি রয়েছে। সেগুলো কিন্তু মূলত ভারত থেকে গতকাল আমদানি হয়েছে এবং এই আমদানিকৃত পণ্যগুলো কাল বন্দর থেকেই বিক্রি করেছেন যারা আমদানিকারক রয়েছেন তারা। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় 12 ট্রাকের মতন পণ্য আমদানি হয়েছে। তার মধ্যে কাঁচামরিচ রয়েছে 3 ট্রাক এবং আদা রয়েছে 1 ট্রাক এবং এই কাঁচামরিচ গুলো বন্দর থেকে খালাস করে আমদানিকারকরা দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এবং সেখানে যাতে বাজারটি স্বাভাবিক থাকে যার কারণে তারা এই পণ্যটি আমদানি করছেন। এবং এখন পর্যন্ত যদি আমি আপনাকে কাঁচামরিচের দামের কথা বলি যে হিলি স্থল বন্দর এলাকায় কাঁচামরিচ প্রায় 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে দামে কিছুটা স্বস্তি রয়েছে, তবে ঈদের ছুটির মধ্যে যে সিন্ডিকেটটি ছিল সেটি কিন্তু ভেঙে গিয়ে এখন কিন্তু কম দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে আমদানিকৃত সেই পণ্যগুলো আমদানি হচ্ছে, তবে আরো কয়েকদিন সময় লাগবে সেটি আমদানি বাড়তে এবং জমে উঠতে বন্দরের কার্যক্রম। তো এই ছিল শাপিন আমার কাছে হিলি থেকে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে পণ্য আমদানি রপ্তানির খবর। এদের পর রাজশাহীতে জমে উঠেছে আমের বেচাকেনা। সাপ্তাহিক হাটবার না হলেও জেলায় শত শত বাগানে আম আসায় ভরে উঠেছে বাজার। দূর দূরান্ত থেকে ক্রেতারা স্বাদ, ঘ্রাণ আর রং দেখে বেছে নিচ্ছেন আম। আমের বাজার ও দরদাম নিয়ে জানাতে রাজশাহীর বানেশ্বরে আছেন সহকর্মী রাকিবুল হাসান। আমরা যুক্ত হব চট্টগ্রামে বন্দর থেকে আমদানি রপ্তানির খবর জানবো। সহকর্মী হাজেরা শিউলি যুক্ত হয়েছেন আমাদের সাথে। শিউলি, জানাবেন যে চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটির পর থেকে ব্যস্ততা কেমন বেড়েছে, কন্টেইনার হ্যান্ডলিং থেকে শুরু করে বন্দরে সার্বিক কর্মচাঞ্চল্যের খবর জানাবেন। বন্দরে ঈদের ছুটির পর মাঝখানে কিছুদিন কিন্তু ডেলিভারি অনেক কম ছিল, তবে এখন আবার মোটামুটি বলা যায় যে আজকে সপ্তাহে প্রথম কর্মদিবস। অনেকেই তাদের পণ্য ডেলিভারি নিতে শুরু করেছেন এবং বন্দর এবং আমদানি রপ্তানি পণ্য পরিবহনের সাথে যুক্ত যেসব সংস্থাগুলো আছে তাদের স্টাফরাও ছুটি কাটিয়ে ফিরে এসেছে। তো আবার অনেকটাই বন্দর কর্মচঞ্চল হয়ে উঠেছে, কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে পুরোদমে এবং পণ্য ডেলিভারি হচ্ছে। এবং বলা যায় যে বাজেটের মাস জুন মাসে কিন্তু অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি পণ্য আমদানি হয় এবং ঈদের ছুটির আগে রফতানিও পণ্য শিপমেন্টের একটি বেশ ভালো একটি গতি ছিল। যেহেতু ঈদের ছুটির সময় সব কিছু বন্ধ হয়ে যায়, শ্রমিকরা থাকে না, পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেয়, তাই অনেকেই কিন্তু আগে ভাগে ঈদের ছুটির আগেই তাদের রফতানি পণ্য শিপমেন্টের চেষ্টা করে থাকেন। সেই সাথে আমদানি পণ্য যেগুলো জরুরি পণ্য, শিল্পের কাঁচামাল, সেগুলো অনেকে আগে ভাগে ডেলিভারি নিয়েছেন। এখন কারখানাগুলো আবার খুলেছে এবং জরুরি কাঁচামালের পাশাপাশি যেসব বাণিজ্যিক পণ্য আছে সেগুলো তারা ডেলিভারি নিচ্ছেন। বর্তমানে যেহেতু এই দুপুর সময়ে কিন্তু লাঞ্চের বা মধ্যাহ্নের বিরতি থাকে এবং তাই এখন কন্টেইনার হ্যান্ডলিং বা কার্গো হ্যান্ডলিং এই মুহূর্তে বন্ধ আছে, তবে লাঞ্চের বিরতি বা মধ্যাহ্ন বিরতি শেষে আবার পুরোদমে শুরু হবে। এবং গত কয়েক মাস আগেও যেখানে আমরা দেখতে পেতাম যে বন্দরের দু একটি জেটি প্রায় প্রতিদিনই খালি থাকতো, বর্তমানে সবগুলো জেটি কিন্তু জাহাজ আছে এবং খাদ্যশস্যের পাশাপাশি বাণিজ্যিক পণ্য, সিমেন্ট, ক্লিংকার,
কয়লা, পাথর এই ধরনের পণ্য কিন্তু আছে এবং বহির্নোঙরেও বেশ ভালোই জাহাজের জট আছে এবং দুদিন আগেও সাগর ৩ নাম্বার সতর্কতার সঙ্গে থাকায় কিন্তু বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ ছিল। আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং মোটামুটি পুরোদমে বলা যায় যে কোনো ধরনের সব দিক থেকেই অনুকূল আবহাওয়া বিরাজ করছে, তাই বহির্নোঙরেও পণ্য খালাস চলছে, সেই সাথে জেটিতেও পুরোদমে কাজ চলছে এবং পণ্য ডেলিভারি চলছে। সাফিন, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের ঈদ পরবর্তী কার্যক্রমের সবশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে আমদানি রপ্তানির খবরাখবর। বলছিলাম দর্শক যে আমের খবর জানাবো, সুস্বাদু আম পাড়া হচ্ছে রাজশাহী থেকে এবং রাজশাহীর বাজার ভরে উঠেছে এই মুহূর্তে আমে। সেই খবর জানাতে সহকর্মী রকিবুল হাসান যুক্ত হবেন আমাদের সাথে। আমরা সরাসরি চলে যাব সহকর্মী রাকিবুল হাসানের কাছে। রাকিব, জানাবেন যে রাজশাহীতে এই মুহূর্তে কোন কোন জাতের আম বেশি রয়েছে বাজারে এবং সেই আমের দরদাম কেমন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আসলে এখন আমের ভরা মৌসুম। এখন যতগুলো সুস্বাদু আম আছে, বিশেষ করে ল্যাংড়া, হিমসাগর থেকে শুরু করে লক্ষণভোগ, প্রত্যেকটি আমই কিন্তু আসলে ভরপুর এবং একই সাথে আমরুপালি সেটি এই বছর সবচেয়ে বেশি হয়েছে রাজশাহীর বাগানগুলোতে। তো সেক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে হিমসাগর হিসেবে, যেটি আসলে সারা বাংলাদেশ চেনে এবং স্থানীয়ভাবে শীর্ষাপাত নামে যেটি পরিচিত। সেই আমটির চাহিদা সবচেয়ে বেশি, তবে বাজারে সেটির সরবরাহ সবচেয়ে কম। আপনি জানেন এবছর আমের উৎপাদন খানিকটা কম হয়েছে এবং সেক্ষেত্রে শীর্ষাপাত আমেরও উৎপাদন কম। তবে অন্যান্য যে সমস্ত সুস্বাদু আমগুলো, লক্ষণভোগ, অমরুপালি এবং ল্যাংড়া আম, সেগুলো কিন্তু বাজারে রয়েছে। তবে ঈদের আগে যেই পরিমাণ আসলে দাম আমরা লক্ষ্য করছিলাম, প্রায় 1300 টাকা থেকে শুরু করে 3600 টাকা মন পর্যন্ত বিক্রি হয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন মানের আম। এখন কিন্তু সেটি প্রায় 1800 থেকে শুরু করে একেবারে 4000, 4500 টাকা, কোনো কোনো ক্ষেত্রে মান এবং আকার খাত ভেদে কিন্তু সেটি 5000 টাকা মন ধরেও বিক্রি হচ্ছে। বিশেষ করে শীর্ষাপাত আম, সেটি আমরা 5000 টাকা মন পর্যন্ত বিক্রি হতে দেখেছি। আজকের বাজারে সবচেয়ে বেশি যেটি কমে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে লক্ষণভোগ আম, সেটি প্রায় 1700 থেকে 3400 টাকা মন ধরে বিক্রি হচ্ছে এবং এই আমটি যেমন স্বাদ, রং এবং ধান রয়েছে একটু অন্যান্য আমের মতোই, তবে কিছুটা মিষ্টতা কম থাকার কারণে এবং এখানে অধিক উৎপাদন হওয়ার কারণে খানিকটা এই আমটির একটু দাম আসলে কম। তাছাড়া অন্যান্য যে সমস্ত আমগুলো রয়েছে সেগুলো বেশ পর্যাপ্ত দামেই আসলে বিক্রি হচ্ছে। ব্যাপারীরা যেটি বলছেন যে অন্যান্য বার যেমন আসলে আম তারা কিনতে পারেন প্রায় 200 থেকে 300 ক্যারেট এক এক দিন কেনেন, সেই পরিমাণ আমের কিন্তু আসলে তারা এখানে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না, কেননা বাগান থেকে আসলে খুব একটা বেশি আম আসছে না এবং সেই কারণে কিন্তু তাদেরকে কম দামে কিন্তু হচ্ছে। একই দিকে আমের যেই পরিমাণ আসলে সরবরাহ, তার থেকে বেশি পরিমাণ আসলে ব্যাপারী থাকার কারণে বিভিন্ন দূর দূরান্ত যারা ক্রেতা তারা আসার কারণে কিন্তু এই যে আমের যে কেনার যে প্রতিযোগিতা, সেই কারণে কিন্তু আসলে দামটি বৃদ্ধি পেয়েছে এবং স্বল্প আম হওয়ার কারণে কিন্তু আমের যেটিকে বলা হয় দানা বা আকার, সেটি কিন্তু আসলে ভালো হয়েছে এবং স্বাদে মানে ভালো হয়েছে। এর কারণে কিন্তু আসলে সবকিছু মিলিয়ে আসলে আমের দামটা এখন সবচেয়ে বেশি এবং ঈদের পরে প্রায় 500 থেকে 1500 টাকা পর্যন্ত আসলে আমের দাম বেড়েছে। তো সাফিন, রাজশাহী থেকে এই ছিল আমের বাজারের সর্বশেষ খবর আমার কাছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাকিবুল হাসান রাজশাহী থেকে যুক্ত হয়ে দেখাচ্ছিলেন মোমো আমের খবর। এ ছিল আজকের বৌনি আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।